experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আসমানি দীর্ঘশ্বাস ফেলে। আহিস দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পায়। মনটা ভার হয়ে আছে তার, অনুশোচনা ঘিরে ধরে। ঠিক তখনই আসমানি বলে ওঠে, আইসা আঙ্কুল, এখন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। এই হার নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি আসি তো, সব সামলাই নিব। কথাটা বলেই ফিক করে হেসে দেয় আসমানি। না চাইতেও হেসে ওঠে আহিসও। ফোন কেটে দেয়। আহিস হেসেই মিহির হাত ধরে সামনে এগোয়, রিসর্টে ফিরে যাবে। সন্ধ্যায় নীলাচল থেকে সূর্যাস্তের দৃশ্য দেখে রাতে চাঁদের আলোয় সময় কাটাচ্ছে বউ শাশুড়ি। পরিবেশ অতি রোমাঞ্চকর। কাপলদের জন্য হয়তো পরিবেশটা খাপে খাপ, তবে মনিরা সালেহা বেগমের জন্য খারাপ না। কালকের অসমাপ্ত জীবন্ত গল্প নিয়ে বসেছেন সালেহা বেগম। মনিরার দিকে তাকিয়ে বললেন, রমিজা চলে যাওয়ার পর একাই থাকছিলাম আমার বাড়িতে, তবে হয়তো সেটা কিছু মানুষের সহ্য হয়নি। যুবতী বয়সে সুন্দরী হওয়ায় গ্রামে ডিমান্ড ভালো ছিল। দেখতাম কিছু ছেলেরা রোজ ঘোরাঘুরি করতো। গ্রামের মানুষ তো আর বাছবিচার করবে না, তারা মেয়েদের উপর দোষ চাপালেই বাঁচে। চলে গেলাম বাবার বাড়ি, সেখানে কোনো অসুবিধাই আমার হয়নি। আমার সুখের সংসার, আমার প্রতি রমিদার ভালোবাসা সবই দেখেছেন তারা। নিয়তি যদি ফাঁকি না দিত, আমার জীবনটা অন্যরকম হতো। আমার ছোট্ট ছেলেটাকে তারা মাথায় তুলে রাখতো। ভালো পরিবেশ, ভালো খাবার, ভালো কাপড়, সব চাহিদাই পূরণ করেছে আমার আব্বা। নানা নাতির ভাব ছিল জোড়ায় জোড়ায় একদম। এত সুখের মাঝেও ভালো থাকতে পারিনি শুধু আমি। রমিজদা শুধু কল্পনায় ভেসে বেড়াতো, ডাকতো, শালু আয়, এখানে আয়, চকলেট আনছি তোর লাইগা। ছুটে যেতাম, পেতাম না। রমিজদা হাওয়ায় হাওয়ায় মিলিয়ে যেত। জাপটে ধরে আগলে রাখতে চাইতাম, পানি হয়ে গড়িয়ে যেত। দিন যেতে লাগলো, আমার অবস্থা খারাপ হতে লাগলো। রমিজদার কবরের উপর শুয়ে থাকতাম। জানো, রমিজদা আমাকে এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতো, রাত কেটে ভোর হতো, সকাল গড়িয়ে দুপুর হতো, তবুও ছাড়তো না। কত কথা বলতো আমার সাথে। রমিজদার বিরহে ভুলেই বসেছিলাম রমিজদার স্বপ্নের কথা। আব্বাই বলল কলেজে ভর্তি হতে, রাজি হলাম না। বুঝাতে বুঝাতে রাজি হলাম, সেখানেও শান্তি নেই। ঘটকেরা বাড়ি এসে বসে থাকতো, ছেলের কি হবে না হবে আমার থেকে তাদের ভাবনাই যেন বেশি। আব্বা অতিষ্ঠ হয়ে উঠলেন। একদিন কলেজ থেকে বাড়ি এসে দেখি এলাহি কাণ্ড, আমার নাকি আজ মা, ছেলেটাকে থেমে গেলেন সালেহা বেগম। লুকিয়ে চোখের জল মুছে পিছু ঘুরলেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল মনিরা। আজও রহস্যটা উদ্ঘাটন হলো না। বেজায় রাগ হলো আহিসের প্রতি। কটমট দৃষ্টি ফেলে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। আহিস ভাবা চাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। যা বাবা, কি করলো সে? আমতা আমতা করে মাকে বলল, রিসোর্টে ফিরতে হবে, বেশ রাত। সালেহা বেগম মনিরার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। উঠে দাঁড়াতেই মনিরা উঠে দাঁড়ালো। শাশুড়ির হাত ধরে হনহন করে আগে চলে গেল। রাগের কারণ ধরতে না পেরে থতমত মুখ নিয়েই হাঁটতে থাকলো আহিস। কাল সারাদিন কোথায় ছিলে আখি? গুমোট কণ্ঠস্বর। আখির ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। যার ঝলকে পড়ে যেতে নিয়েও বিছানা চাদর খামচে ধরল। দীর্ঘদিনের খরা মাটিতে যেমন ফাটল সৃষ্টি করে, আখি নিজের গ্রীবাদেশে তেমন ফাটল অনুভব করে। এতবার ঢোক গিলেও গলা ভেজাতে পারছে না। খরা মাটি যেমন পানি শুষে নেয়, ভয় তার মুখের লালাটাও শুষে নিচ্ছে। সারা শব্দ না পেয়ে আফরা আবারও বলল, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বেইমানি করছো আমার সাথে? বাঁচতে পারবে? আখি খানিক পর সহজ হলো। চুপ থাকা মানে ঘাড়ে দোষ আপনা আপনিই চাপিয়ে নেওয়া। আমতা আমতা করে বলল, ভুল বুঝতেছেন আপা, আমি গ্রাম দেখতে বাহির হইছিলাম। আফরা তাচ্ছিল্য হাসল। হাসির শব্দ আখির কানে পৌঁছালো না। ঠাওয়ারও করতে পারলো না তার সাথে ঠিক কী হতে চলছে। আফরা সহজ গলায় বলল, ওকে, ভুল বুঝলাম না। তবে এমন কোনো কাজ করো না যে নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসবে। আমি নারী ভয়ঙ্করী, সর্বগ্রাসী।
ফোন কেটে দিয়ে পাশে তাকালো আফরা। ভ্রুকুচকে মীরা তাকিয়ে দেখছে। মীরা কিছু বলার সুযোগ না দিয়েই আফরা বলল, তুই কোথা থেকে খবর পেলি? আমার লোক আখিকে বড় রাস্তা পার হতে দেখেছে। মীরা ভাবলেশ উত্তর। আফরা অবাক কণ্ঠে বলল, তোর লোক? কেন, তুই কি আমাকে ঝরা পাতা মনে করছিস? মাটিতে পড়ে একাই গড়াগড়ি খাবো? আমি ডালযুক্ত পাতা। সৈন্য ছাড়া রাজ্যের মূল্য কই? মীরা ফোন টিপতে টিপতে আফরার থেকে দূরত্ব সৃষ্টি করলো। আফরা বুঝতে পারলো মীরা তাকে এড়িয়ে চলতেই দ্রুত প্রস্থান করলো। সেও আর কিছু ভাবলো না। মেয়েটাকে অবিশ্বাস করতে কষ্ট হয়। হাঁটা ধরলো আফরা। বিষাদের আকাশের ঘন কালো মেঘেদের রাজত্ব ক্রমশ যেন প্রকট হচ্ছে। যুবধুবু হয়ে আছে হাস্যোজ্জ্বল অনুভূতিগুলো। আনমনে কখন নিজের ঘর পেরিয়ে গেল, টের পেল কারো ধমকানোর শব্দে। এই যে ভাবুক রানী, কোথাও বসে না হয় কোথাও দাঁড়িয়ে ভাবুন। হাঁটতে হাঁটতে ভাবনার সময় কার সাথে কার ধাক্কা লেগে যায় বলা যায় না। এমনও তো হতে পারে দোতলা থেকে নিচে পড়ে গেলেন, তখন আর জীবনের মায়াও করতে হবে না। ভৎসনা অপমানে থমথমে হয়ে যায় আফরার মুখশ্রী। চোখ তুলে তাকায় সে। বিরক্তির দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আফিফ মুনতাসির। ভ্রু কুচকেই জবাব দিল, জীবনের মায়া রয়েছে একবারও বলেছি? অন্য কেউ হলে হয়তো এমন কথায় থতমত খেয়ে যেত। মেয়েটাকে পাগলও ভাবতে পারত। জীবনের প্রতি মায়া কার না আছে? তবে আফিফের মুখশ্রীতে বিরক্তি ছাড়া কিছুই ফুটে উঠল না। অপ্রসন্ন কণ্ঠেই বলল, বলতে হবে কেন? জীবনের মায়া সবারই আছে, নিজের জীবন না হোক অন্যের জীবন। আপনার জীবনের মায়া না থাকলেও আপনার কাছে নিশ্চয়ই প্রিয়জনের জীবনের মূল্য রয়েছে, রয়েছে না? প্রিয়জন আপনাকে ছাড়া ভালো থাকবে? থাকবে না। এই কারণের জন্য হলেও আপনাকে জীবনের মায়া করতে হবে। আফরা স্তব্ধতার সহিত আফিফের কথাগুলো শ্রবণ করল। প্রিয়জনের পাতায় হাতড়ে হাতড়ে 4টে মুখী সে খুঁজে পেল। একজন তার সাথে রয়েছে বছর দুয়েক, আরেকজন তার বোন। দুজন অত্যন্ত গোপনীয়, যাদের জীবনের মায়া সে করে, খুব করে। তবে কি সে কারো কাছে প্রথম ভুল ঠেকল? তারও জীবনের মায়া করা উচিত। মন বলছে নিশ্চিত করা উচিত। আফরার গুমোট মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল আফিফ। হুট করেই আফরা আনমনে প্রশ্ন করে বলল, আপনার জীবনে মায়া নেই? বুলেটের সম্মুখে বুক পাততে ভয় করে না? আফিফ যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিল সাথের মেয়েটির থেকে। আশপাশ নজর ঘুরিয়ে বলল, চলুন কোথাও বসা যাক। আফরারা না করতে ইচ্ছা করলো না। উত্তরটা শোনার কৌতূহল তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। মাথা নেড়ে সায় জানিয়ে সে হাঁটা ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে আফিফ আফরাকে অনুসরণ করছে। আফরা গিয়ে বসলো রিসর্টের সামনে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশে বসলো আফিফ। নীরবতায় কেটে গেল কয়েক মুহূর্ত। আফিফ নিজে থেকে শান্ত কণ্ঠে বলল, নিজের জীবনের মায়া সেদিনই স্থগিত রেখেছি যেদিন আব্বুর মুখে শুনেছিলাম দেশ তোমার সন্তান। মা বাবা যেমন সন্তানকে পরম যত্নে আগলে রাখে, সন্তানের বিপদে আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে, সন্তানের ব্যথায় বেশি কষ্ট পায় তারা। তোমাকেও দেশকে আগলে রাখতে হবে। বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের ক্ষতিতে তোমার অন্তর ব্যথিত হবে। শত্রুদের বুক বরাবর বুলেট ছুটতে হাত কাঁপবে না। নিজের জীবনের মায়া না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। গাম্ভীর্যপূর্ণ কথাগুলোই আফরার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। শরীর কেমন কাঁটা দিয়ে ওঠে। কণ্ঠে দেশের প্রতি শ্রদ্ধা, মায়া, এমন অনুভূতি লোকটা কিভাবে প্রকাশ করে? আফিফ এক পলক আফরার মুখের দিকে তাকিয়ে আবারও বলল, সেদিন থেকে গোটা দেশ আমার সন্তান। নিজ সাধ্যমতো আগলে রেখেছি। শত্রুর বুলেটের সামনে বুক পেতেছি। বুলেট শরীর ভেদ করে রক্ত ছড়িয়েছে, থেমে যায়নি। এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আমার দেশের মায়া করি, জীবনের নয়। দেশের মায়াই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি না থাকলে বিপদে ঝাঁপিয়ে পড়বে কে? অন্য কোনো অফিসার অবশ্যই আসবে, কিন্তু সে তো আফিফ মুনতাসির নয়, না সে নুরুল আলম সিদ্দিকীর ছেলে। আশা করি উত্তর পেয়ে গেছেন মিস আফরা ইবনাত। আলো অন্ধকার পরিবেশে দুজন মানবী তাকিয়ে আছে অদূরের ওই পাহাড়ে। কখনো দৃষ্টি মেলে মেঘে ঢাকা আকাশকে চোখের পাতায় এঁটে নিচ্ছে, কখনো জমিনের প্রতি অগাধ মায়া টের পাচ্ছে। কি একটা সুতো দুজনকে পাশাপাশি বসিয়ে রেখেছে কে জানে। না দুজন কথা বলছে, না কেউ প্রস্থান করে দূরত্ব সৃষ্টি করছে। অদ্ভুত উৎকণ্ঠা দুটো হৃদয়ে। মিনিট কয়েক পেরিয়ে যায়। আফরা আবারও প্রশ্ন করে, যদি বলা হয় নুরুল আলম সিদ্দিকী,
আর মাতৃভূমি, দুজন সম্পূর্ণ দুদিক। আপনি কোনটা বেছে নেবেন জেনারেল আফিফ মুনতাসির? উত্তর দিতে হিমশিম খেতে হলো না আফিফের। যেন ঠোঁটের ভাঁজে আগ থেকে লুকানো ছিল উত্তর। প্রশ্নের অপেক্ষা মাত্র। মুচকি হেসেই জবাব দিল, আফিফ মুনতাসির কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, না নুরুল আলম সিদ্দিকী শিখিয়েছেন। জীবন স্রোতধারায় ভাসতে ভাসতে যদি টের পায় যে মানুষটা আমার মনে একটু একটু করে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন, লয়ালিটি শিখিয়েছেন, সেই মানুষটি দিন শেষে অন্যায়ের নিকট হেরে গিয়েছেন। আফিফ মুনতাসিরের বুলেট অপরাধীর শরীর ভেদ করতে কুণ্ঠাবোধ করবে না। তবে প্রশ্ন যদি নুরুল আলম সিদ্দিকী লয়াল, তখন আফিফ মুনতাসির জেনারেল পদ এক স্বাক্ষরেই ছেড়ে দেবে। যে আমাকে জন্ম দিয়েছে, যার বদৌলতে দেশকে ভালোবাসতে পেরেছি, দেশের সেবা করছি, তাকেই যদি বলিদান দিতে হয়, মায়ের মুখের হাসি কেড়ে নিতে হয়, অমন দেশ দিয়ে আমি কি করব? কয়েকদিন দেশের লোক আফিফ মুনতাসিরকে বাহবা দেবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে, গণহারে সম্মাননা দেয়া হবে, কিন্তু কিছু সময়ের ব্যবধানে সব ভুলে যাবে সবাই। ভুলে যাবে আমার ত্যাগকে। কেউ উপলব্ধি করতে পারবে না বাবা হারিয়ে আমার অবস্থা, মায়ের সুখ কেড়ে নিয়ে আমার নত মুখের জ্বালা। বুকের ব্যথা কেউ দেখবে না। নিজের বুকের রক্ত ঝরাতে কার্পণ্য নয়, তবে প্রিয়জনের রক্ত আফিফ মুনতাসিরকে অধিক হিংস্র করে তোলে। বলা বাহুল্য, হিংস্র আফিফ মুনতাসির কারোর জন্যই শুভকর নয়। সে হোক আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি। আফরার মনে হলো উত্তরটা তার মন গ্রহণ করেছে। লোকটা যেমন অফিসার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে যাচ্ছে, তেমনি সন্তান হিসেবেও সমান যোগ্যতা রেখেছে। মানুষ এতটা পারফেক্ট হয় কি করে? আফরা আদুরে কিশোরীর মতো প্রশ্ন করে বসলো, এতটা পারফেক্ট কি করে? পারফেক্ট আমি? কেউ পারফেক্ট হয় না, কোনো না কোনো খুঁত থেকেই যায়। আমি একজন অফিসার, একজন সন্তান হিসেবে যোগ্য হলেও একজন স্বামী হিসেবে সমান যোগ্যতা রাখতে পারবো না। কারণ আমার জীবনে কোনো মেয়ের প্রবেশ ঘটবে না, এটাও একটি খুঁত। নারী বিদ্বেষী? না, দেশের প্রতি ভালোবাসা। উঠে দাঁড়ায় আফিফ, বড় বড় পা ফেলে রিসর্টের ভেতর ঢুকে পড়ে। গাম্ভীর্যপূর্ণ পায়ের ভাঁজে আফরা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। দেশপ্রেমে আসক্ত এক সৈনিক মন কুঠিরে শ্রদ্ধার স্থান নিয়ে নিয়েছে। খুব করে টের পায় সে। দৃষ্টি ঘোরায় আফরা। অদূরের আকাশে চোখ রেখে হুট করেই হেসে ওঠে। নির্ভেজাল নাকি রহস্য লুকিয়ে আছে রাতের আধারে মিশে যায়, কারোর চোখেই পড়ে না। এ যেন ধোঁয়া হয়ে কুয়াশায় মিশে যাওয়া। নতুন ভোরের আগমন, স্নিগ্ধ হাওয়া দুলিয়ে দিচ্ছে মনের উচ্চাটনে কোণঠাসা নাদিয়া। বলে তো দিল কয়েকদিন ঘুরবে, তবে তার এখন কেন ভয় করছে? মনে হচ্ছে সামনে এগুলোই খারাপ কিছু হবে, যা তার জন্য মোটেও সুখকর নয়। চিন্তাগ্রস্ত মন নিয়ে মদের গ্লাসে চমক বসায় নাদিয়া। রাতে ঘুম হয়নি, চোখ বন্ধ করে শুয়েছিল মাত্র। কিছুক্ষণ পরপর কেমন শরীর কেঁপে উঠত। চোখের পাতায় আহেশের বিরক্তিমাখা মুখশ্রী ভেসে উঠত, যেই দৃষ্টি তাকে অবজ্ঞা করছে, তার ভালোবাসা নিয়ে ভৎসনা জারি করছে, তাকে অবহেলায় ফেলে রেখেছে মনের বাহিরে। কথাগুলো মনে হতেই যেন নাদিয়ার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠল। পুরো এক গ্লাস অ্যালকোহল ঢেলে দিল গ্রীবাদেশে। ইদানিং মদ নামক অমৃতের স্বাদও জিহ্বা পায় না। মন তার বিদ্রোহ ঘোষণা করে নিষ্ঠুর পুরুষকে নিয়ে ভাবতে ব্যস্ত। দরজা খোলার শব্দ, এলোমেলো দৃষ্টি ফেলে দরজায় মীরা এসেছে। নাদিয়ার হাতে মদের গ্লাস দেখে মুচকি হাসে, তাচ্ছিল্য কণ্ঠে বলে ওঠে, খাস মাতাল, মহৎ কাজের জন্য নোবেল তোমারই প্রাপ্য নাদিয়া, একদম যোগ্য অধিকারী। যাই হোক, মাতাল হয়ে পড়ে থাকবে না বেরোবে? তোমার প্রেমিক পুরুষ তো চললো বউ বাচ্চা নিয়ে। এতটাই চমকে গেল নাদিয়া, হাত থেকে মদের গ্লাস পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। মীরার হাসি চওড়া হলো, তবে নাদিয়া আকস্মিক রেগে গেল দ্বিগুণ হারে। বউ বাচ্চা মানে? মস্করা হচ্ছে তার সাথে? বড় পা ফেলে মীরা সামনে দাঁড়িয়ে কাঁধ চেপে ধরল শক্ত হাতে। মীরার মাঝে ভাবান্তর দেখা গেল না। সে ভাবলেশ ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছে। নাদিয়া রাগে চেঁচিয়ে বলে উঠল, বউ বাচ্চা মানে? ফাজলামা করো আমার সাথে? ভাবি হয় ভুলে যেও না, ওই মিহি আহিসের ভাইয়ের মেয়ে, বুঝতে পেরেছো তুমি? এক ঝটকায় নাদিয়ার হাতের মুঠো থেকে মুক্ত হলো মীরা। গম্ভীর দৃষ্টি ফেলে এক পলক বাইরে তাকিয়ে হিসিয়ে বলে ওঠে,
ভাবি, বউ হতে দেরি লাগবে না, বলছি না। চেঁচাবে না আমার উপর, খুব খারাপ হবে। আমাকে ঠিকঠাক চিনতে পারোনি, ওয়ার্নিং দিলাম। এরপর ভুল হলে তোমাকে পাহাড়ের খাদে ফেলতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না। পরের কথাগুলো নাদিয়া কর্ণকুহরে আর পৌঁছালো না। সে তো ডুবে আছে বউ হতে দেরি লাগবে না কথাটায়। তার এত বছরের ভালোবাসা কিছুই না। দুদিনের এক মেয়ে যে ভাবি ছিল, সে এসে তার ভালোবাসা কেড়ে নেবে। নাদিয়া মানতে পারছে না। মীরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় নাদিয়া। কান্নায় ভেঙে পড়ে সে। টপ টপ করে জল গড়িয়ে পড়ে গালবে। বুকের রক্তক্ষরণ বুকের মাঝেই লুকিয়ে থাকে। জ্বালাময়ী অনুভূতিগুলো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। একটা কথাই মনে বলে, ভালোবাসা পাপ। দরজার বাইরে দাঁড়িয়ে মীরা শব্দহীন হাসতে থাকে। কান্নাগুলো তার বুকে কেমন আনন্দের জোয়ার বয়ে আনছে। গুনগুন করতে করতে হাঁটা ধরে। কান্নার মাঝেও মীরার কণ্ঠস্বর কানে পৌঁছায় নাদিয়ার। গানটা যেন তাকেই তাচ্ছিল্য করে গাইছে মেয়েটি। প্রেমে তো সেই 3 বছর আগেই মজেছে, বুঝতেও দেরি করে ফেলেছে। পিরিত যে ভীষণ জ্বালা। প্রতিনিয়ত বুকে রক্তক্ষরণ হয়, অবিরাম অশ্রু হয়ে ঝরে পড়ে। অসার শরীর যে জ্বালাময়ী অনুভূতির চিহ্ন। ভালোবাসা সত্যিই পাপ। ব্যাগপত্র গাড়িতে তুলছিল আহিস। কিছুক্ষণ পরেই তারা নীলাচল থেকে বিদায় জানাবে। মীরা দূর থেকে দেখে এগিয়ে এলো। আশপাশটা ভালো করে পরখ করে কয়েক মুহূর্ত আহিসের ব্যস্ত মুখশ্রী দেখল। হুট করেই কেশে গলা ছেড়ে বলে উঠল, আপনার মেয়ে কোথায় মিস্টার? আহিস ফট করে মাথা তুলল। মীরাকে দেখে ভ্রু কুঁচকে এলো। অসম্ভব। মেয়েটাকে সে আফরার সাথে দেখেছে। বিরক্ত হলেও স্বাভাবিকতা বজায় করে বলল, রুমে আছে হয়তো। আপনার বউ? বুঝতে পারে না আহিস মেয়েটা কী বলতে চাইছে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই মীরা মুচকি হেসে বলে ওঠে, মিহি আপনার মেয়ে, মিহির মা নিশ্চয়ই আপনার বউ হবে, তাই নয় কি? রাগ হলো আহিসের। মেয়েটা গায়ে পড়ে কথা বলতে আসছে কেন? মতলব কি? তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকাতেই মীরা ঠোঁট এলিয়ে হাসল। কেন যেন মনে হলো হাসিটা আহিসের বুকে লেগেছে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি নির্মল হয়েছে, চোখে মুখে আকাঙ্ক্ষা। মীরা হেসেই বলল, আপনাদের 3 জনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না? আহিস ভীষণভাবে চমকালো কথাটা শুনে। ফ্যামিলি হলে খারাপ হবে না? কথাটা কোথায় যেন শুনেছিল। মেয়েটাকে তার পরিচিত ঠেকছে কেন? কে এই রমণী? ভাবতে পারল না আহিস। এক প্রকার ছটফটিয়েই পকেট থেকে মানিব্যাগ বের করলো। বেনি করা মেয়েটা তার দিকেই মিষ্টি হেসে তাকিয়ে আছে। হাসিটা কত মিল! এমন মিল হতে পারে? হিসেব মেলাতে মেলাতে আহিস অতীতে ডুব দিল। কেউ একজন ঠিক এইভাবে বলেছিল, আপনাদের দুজনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না। চোখ ভিজে আসে। কোটরের কালো মনির আশেপাশে সাদা অংশ কেমন লাল হয়ে আসে। চোখ মুখ শক্ত করে নেয় আহিস। ঠোঁট কামড়ে নিজেকে ঠিক রাখার প্রয়াস চালায়। সফল হয় তবে দেরিতে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাচ্ছিল্য নাকি অভিযোগ? বড় সড়ো ঘর, সারি সারি চেয়ার সাজানো। বড় একটি টেবিলে পানির বোতল, এলোমেলো কাগজ, একপাশে পড়ে আছে রিমোট। দেয়ালে বড় সাইজের একটি টিভি। ঘরের আসবাবপত্র বলতে এগুলোই দেখা যাচ্ছে। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে আদিল। চোখে মুখে গাম্ভীর্য, অদ্ভুত রাগী ভাব। দৃষ্টি সাদা ফ্লোরে। সামনে 2 জন লোক ইশারায় কথা বলে যাচ্ছে। একে অপরকে শুধাচ্ছে নিজেদের ভঙ্গিমা। দৃষ্টি নিচে থাকলেও ব্যাপারটা আদিলের অজানা হয়। সময় দিচ্ছে তাদের। মিনিট 2 পেরিয়ে যেতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, একে অপরের মতামত জানানো হয়েছে, এবার আমি কিছু বলি। চমকালো দুজনে। ধরা পড়ার ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল। আদিল তাচ্ছিল্য হেসে বলল, তা কি সিদ্ধান্ত নিয়েছেন? ব্যবসা এবার দুজন একসাথে করবেন, স্বতন্ত্র? মাহমুদের বয়কট করবেন? শান্ত কণ্ঠস্বর। তবে যে ঝড়ের ইঙ্গিত দুটো লোক ঠাউর করতে পেরেই কাচুমাচু করতে লাগলো। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না। আদিল মাহমুদ
বলুন না বলা পর্যন্ত সেই কথা বলার অধিকার তাদের নেই। আদিল আবারও বলল, তা ডিলার কত টাকা বেশি দেবে বলেছে? $1,000? জীবনে মায়া নেই। আপনাদের সাহস দেখে আমি ইমপ্রেসড। বেশ ভালো লাগলো, তবে এমন সাহস যে ভুল জায়গায় দেখানো হয়েছে। চোখ তুলে দুজনকে পরখ করলো আদিল। দুটোই কিছু বলার গড়িমসি করেও চুপ করে যাচ্ছে। এবার আর দৃষ্টি নত করলো না, দুজনের দিকেই তাকিয়ে বিজ্ঞদের মতন বলল, বিড়াল ভাত পেয়ে খুশির বদলে যখন মাছের আশা করে, ওটা তার অধিকার। মাছ টেঙিয়ে মাংসের আশাকে কি বলবে? লোভ? হুম, লোভ নয়। সে তো নিজ জিহ্বাকে বিশ্বাস করতে পারেনি। ভিন্ন স্বাদের আশায় নাচতে নাচতে চলে আছে। তবে সে কি জানতো ভিন্ন স্বাদে মেশালে বিষের কথা? বিষের কথাটা শোনা মাত্রই একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদিলের পায়ের কাছে বসে অনুরোধ কণ্ঠেই বলে উঠল, স্যার ভুল। লোকটি দুটো শব্দের বেশি উচ্চারণ করতে পারল না। তার আগেই উত্তপ্ত বুলেট কণ্ঠনালী ভেদ করে থামিয়ে দিল তাকে। পাশের লোকটি থরথর করে কাঁপলেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সাহস করেনি। না সাহস করেছে মুখ ফুটে কিছু বলার। একে তো দুজন চুক্তি ভঙ্গ করে অন্য কারোর সাথে ডিল করতে যাচ্ছিল, মাহমুদদের নিয়ে নানান কথা কানাঘুষো করেছে। তার ওপর আদিল মাহমুদের সামনে বসে তারই করা নিয়ম ভঙ্গ করে কথা বলেছে। সিংহ কি মাংসের গন্ধ পেলে চুপ করে বসে থাকবে? ঠিক হামলে পড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মাহমুদ তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। সেই নিষ্পিস করা হাতকে ভুল দ্বারা জাগিয়ে তুলল। চরম ভুল। এখন জীবন দিয়ে পস্তাতে হচ্ছে। আদিল লোকটার কাঁধ বরাবর পা রেখে দ্বিতীয় লোকটার দিকে তাকালো। মুচকি হেসে ধাক্কা দিতেই লুটিয়ে পড়ল রক্তাক্ত দেহটা। সাদা ফ্লোর রক্তিম হয়ে উঠেছে কয়েক মুহূর্তেই। চুপচাপ শব্দহীন কেটে গেল কিছু সময়। হুট করে আদিল সহজ গলায় বলল, বেরিয়ে যান, পিছু ফিরবেন না। প্রস্তুত হন রাতের জন্য। লোকটি সাথে সাথে মাথা নিচু করে উঠে দাঁড়ালো। একবারও পিছু না ফিরে সুসুর করে হেঁটে বাইরে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল যেন। আদিল লোকটার হাঁটার গতি দেখে হাসল। নিচে পড়ে থাকা মৃতদেহটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদকে চিনতে ভুল করা মানে সবচেয়ে বড় আফসোস জীবনে রাখা। আমার গুহায় থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ইস, বড্ড আফসোস হচ্ছে না? দুটো গাড়ি পর পর এসে থামলো থানচি বাজারে। গাড়ির কাজ এখানেই সমাপ্ত। এর পরের পথ ট্র্যাকিং করতে চলতে হবে। প্রথমেই নেমে এলো আহিস। পেছনে এসে জানালা গলিয়ে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ কথা বলবো। কোনো দিক না তাকিয়ে চলে গেল গাইড নিতে। থানচি থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক। তবে তার মুখে কেমন আশঙ্কার ছাপ ছিল। হয়তো চিন্তায় আছে এতটা পথ হাঁটতে তো। দ্বিতীয় গাড়ি থেকে নেমে এলো জিয়াউল। বসকে অমান্য করেই এসেছে। সে থাকতে কেন তার বস নেমে গাইড খুঁজবে? গাড়িটা অদৃশ্য হওয়া পর্যন্ত হাঁটতে লাগলো সে। যখন দেখলো তাকে দেখা যাবে না গাড়ি থেকে, তখন পকেটে ফোন বের করে ফোন দিল। স্যার, ম্যাম পৌঁছেছে? নুরুল আলম সিদ্দিকী কয়েক সেকেন্ড চুপ রইলেন। চাপা সুরে বললেন, পৌঁছেছে মানে? আমাকে প্রশ্ন করছো তুমি? আচ্ছা, তোমরা কি পাঠিয়েছো? পৌঁছবে কেমন করে? থতমত খেয়ে গেল জিয়াউল। নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিয়েছে। বড়সড় ঢোক গিলল সে। চটপট বলল, আমি নিজের হাতে গাড়িতে বসিয়েছি স্যার। পৌঁছাবে না কেন? রাগে চল শক্ত হয়ে এলো নুরুল আলম সিদ্দিকীর। যেটা ভেবেছিল সেটাই হয়েছে। গলা উঁচিয়ে বলে উঠল, জলদি গাড়ি ট্র্যাক করো। আফিফকে জানানোর প্রয়োজন নেই, চিন্তায় ভুল করে বসবে। ক্ষমা করবেন স্যার, ছোট স্যার চিন্তায় ভুল করার মানুষ না, তাকেই জানাতে হবে, না হলে গোলমাল হয়ে যাবে। আমি রাখছি স্যার। ফোন কেটে দিয়ে দৌড়াতে শুরু করলো জিয়াউল। মাথা কাজ করছে না। তাদের লোকের কাছেই তো পাঠিয়েছিল, তাহলে এখনও পৌঁছাবে না কেন? ড্রাইভিং সিটে বসে ফোন টিপছিল আফিফ। জিয়াউলের দৌড়ে আসায় খানিক বিচলিত হয়। কেমন উদ্ভ্রান্ত লাগছে ছেলেটাকে। প্রশ্ন করার সুযোগ পায় না। তার আগেই জিয়াউল হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, স্যার, আন্টি তো পৌঁছায়নি এখনো, ড্রাইভারও ফোন ধরছে না। কিঞ্চিত বিচলিত হলেও নিজেকে সামলে নিতে সেকেন্ড সময় লাগলো না আফিফের। আদেশ কণ্ঠেই বলল, সেসব তোমার ভাবতে হবে না। তুমি যে কাজে এসেছো সেটাতে মন দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুটা অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল জিয়াউল।
স্যারের চুপ থাকা মানে কামিনী বেগম সেফ। আবার ফোনে মনোযোগ স্থাপন করলো আফিফ। হর্নের শব্দ, তীব্র বেগে ছুটে আসা বাইক হঠাৎ করেই থেমে গেল। পরপর 3টা বাইক থামতেই শব্দ দূষণে আফিফের মুখশ্রীতে বিরক্তির ছাপ ফুটে উঠল। কপালে ভাঁজ ফেলে বাইরে দৃষ্টি ফেলতেই ভাঁজ আরও কপালে রইল না, মিশে গেল অবাকের আড়ালে। এক প্রকার সম্মোহনী হয়ে নেমে এলো গাড়ি থেকে। 3জন মেয়ে বাইক রাইড করে পাহাড়ি রাস্তায় আসা কম ব্যাপার নয়। যদিও ছেলে মেয়ের মধ্যে তেমন পার্থক্য আফিফ করে না, তবে মেয়েগুলোর মধ্যে নিজের মাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে সে বুঝতে পারছে না। তার কি অবাক হওয়া উচিত নাকি রাগ করা উচিত? মিনিট খানেক সময় গেল এটা ভাবতেই, তবে সমাধান সে পেল না। কামিনী বেগম এখন আর শাড়িতে আবৃত কোনো বাঙালি বউ নয়। বাইক রাইডারদের মতন পোশাক আশাক পরে কেমন যুবতী হয়ে গেছে। যদিও আফিফ তার মায়ের বয়স অনুমান করতে পারে না। সুস্বাস্থ্যের অধিকারী কামিনী বেগম যে স্বামীর পাল্লায় পরেই এক্সারসাইজ করতো বা করে তা আফিফের জানা। শাড়ির আড়ালে লুকিয়ে থাকা যোদ্ধা মাটাকে দেখা হয়নি। আফিফের চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। তার মনে হলো সে পাশে দাঁড়ালে কেউই বিশ্বাস করবে না এই মহিলার ছেলে সে। নিজের ভাবনায় নিজেই হাসলো আফিফ। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়ার আগে গলায় ক্যামেরাটাও চড়িয়ে নিল। কামিনী বেগম বাইক থামতেই হেলমেট খুলে দাঁড়িয়ে আছে। আফিফকে এখনও তার চোখে পড়েনি। যখন পড়ল কিছুটা ভয় খেলে গেল তার মনে। রাগ করবে না তো? আফিফ দূর থেকে মায়ের দিকে ক্যামেরা তাক করে গলা উঁচিয়ে বলে উঠল, আম্মা পোজ। কামিনী বেগম সাথে সাথে কয়েকটা পোজ নিলেন, যেন আগে থেকেই তৈরি ছিল। আফিফ কাছে এসে বলে উঠল, মিসেস নুরুল আলম সিদ্দিকী দেখছি বেশ মাস্তিতে আছেন। যুবতী হওয়ার কারণ কি? লজ্জায় রক্তিম হয়ে উঠল কামিনী বেগমের মুখশ্রী। পাশে আফরা, মীরা, নাদিয়া দাঁড়ানো। আফরা বাদে দুজনের মুখশ্রীতে অবাকতা। মায়ের লজ্জারাঙা মুখ দেখে আফিফ হেসেই বলল, উপস আম্মা, আমার সামনে লজ্জা না পেয়ে এমন লজ্জা আব্বু সামনে পেও, তাহলে দেখবে মিস্টার নুরুল আলম সিদ্দিকী ডিউটি জলাঞ্জলি দিয়ে তার মিসেসকে পাহারা দিতে শুরু করবে। বলেই শব্দ করে হেসে উঠল আফিফ। কি প্রাণবন্ত লাগছিল তাকে। কামিনী বেগম হালকা হেসে ছেলের কাঁধে চাপড় বসালেন। মা ছেলের খুনসুটি বেশ উপভোগ করছিল আফরা। মায়ের থেকে নজর ঘুরিয়ে আফিফ তাকায় আফরার দিকে। ভূমিকাহীন বলে ওঠে, মিস আফরা, আম্মুকে পেলেন কোথায়? রেডি হচ্ছিলাম, উনি আসলো রুমে। প্রশ্ন করায় কোনো উত্তর আসলো না। অফার করলাম আমাদের সাথে যাবে কি না, রাজি হয়ে গেল। ব্যাস চললাম 4 জন। তবে উনি আপনার মা এটা জানতাম না। চোখ ছোট ছোট করে তাকালো মীরা। গড়গড় করে মিথ্যা বলল এই মেয়ে। অচেনা একজনকে সাথে নেওয়ার ভুল যা আফরা করবে না সে জানে। মীরার চাহনিতে চোরা হাসলো আফরা। মীরা বলল, আপনার ছেলেকে যেহেতু পেয়েছেন, এবার আমরা আসি। আপনাকে খুব ভালো লেগেছে আমাদের। রাইড খুব এনজয় করেছি। বিরক্ত হলো আফরা। এই মেয়ে আগ বাড়িয়ে পাকনামি করতে আসছে। আফিফের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে মিসেস কামিনী গেলে আপনার আপত্তি থাকার কথা না নিশ্চয়ই। প্রথমত আমরা ওনাকে আপনার মা হিসেবে জানতামই না। দ্বিতীয়ত আমাদের না দেখা হলে আপনি জানতেও পারতেন না আপনার মা আমাদের সাথে। তৃতীয়ত আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আমাদের সাথে থাকুক, তবে আপনি নয়। আফিফ হাসল ঠোঁট এলিয়ে। উদ্দেশ্যহীনভাবে আফরার কাছাকাছি দাঁড়ালো। খানিক ঝুঁকে ফিসফিস করে বলল, অবশ্যই আপত্তি নেই। প্রথমত ওনারা কেউ না জানলেও আপনি ঠিক জানতেন মিসেস কামিনী আমার মা। দ্বিতীয়ত আমাদের না দেখা হলে আমার কানে খবর পৌঁছাতে দেরি লাগতো না। তৃতীয়ত আমিও চাইছি মিসেস কামিনী আপনার সাথে থাকুক, তবে আমি নই। ফিসফিসানি কথাটা আর কারো কানে পৌঁছালো না। আফরা বিব্রত বোধ করলো। লোকটা ধুরন্ধর। আফিফ গলা কেশেই সবার দৃষ্টি আকর্ষণ করলো। মুচকি হেসে বলল, ওকে, আই অ্যাগ্রি। হ্যাপি জার্নি। রিকোয়েস্ট একটাই, মিসেস কামিনী বেগম কেমন থাকবে জানি না, আফিফ মুনতাসিরের মা যেন ঠিক থাকেন। আর দাঁড়ালো না আফিফ। জিয়াউলকে দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল বের করে পিঠে চাপিয়ে দিয়ে এক পলক পেছনে তাকালো। কামিনী বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না আফিফ তাকে অচেনা কারোর হাতে ছেড়েছে। মায়ের দৃষ্টিতে আফিফ দুর্বোধ্য হেসে আফরাকে বাই জানালো।
থতমত হয়ে বাই জানাতেও ভুলে গেল আফরা। ছেলেটার ব্যবহার আজীব লাগছে। এখানে আবার রহস্য নেই তো?